না এখন আর মানে সময় হয়ে ওঠে না। এই চাকরি সূত্রেই হোক বা যে কোনো মানে অলসতার জন্যই হোক। যার আমার ভালো লাগছিল এখানে বসে অদিতি ম্যাডামের সঞ্চালনা সত্যি খুব ভালো লাগছিল। মানে এই ধরনটা আমার খুব পছন্দ। মানে একদম ফর্মাল সঞ্চালনা পছন্দ হয় না, আমি নিজেও বলিও তাই এরকম। তো আমার ভালো লাগছিল। আর মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের চিরঞ্জীব বাবুর সুন্দর বক্তব্য ভালো লাগলো। এবার একটা কথা বলি, আমি যা বলবো সব কিছু স্টুডেন্টদের জন্য। স্যার ম্যাডামরা সবই জানেন, অদিতি ম্যাডাম অনেকটা ইতিহাস বলেছেন। কেন স্টুডেন্টদের জন্য বলছি তার দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য, ইতিহাসটা আমি সামান্য বলবো, দুম করে কিছু হয় না আর কি, দুম করে কিচ্ছু হয় না, কোনো কিচ্ছু ঘটে না। হঠাৎ একজন কেউ চাকরি পেয়ে গেল, বিরাট গভর্নমেন্ট সার্ভিস, হ্যাঁ, বন্ধুরা বললো দেখ কি সুন্দর পালসার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তার হয়নি হঠাৎ করে, তার দীর্ঘ প্রস্তুতি আছে, তার একটা লড়াই আছে। ভাষা তা আরো ভয়ঙ্কর জিনিস আছে। এবার একটা ফর্মাল ব্যাপারে আসি, যে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে ঠিক 26টি বছর। 1999 সালে ম্যাডাম বলেছেন, প্যারিস ইউনেস্কো মহাসভা সম্ভবত 30শে নভেম্বর 188টি দেশ এক বাক্যে স্বীকার করেছিল যে বাংলাদেশে, অবশ্য তখন ছিল পূর্ব পাকিস্তান, যে নারকীয় ঘটনাটি ঘটেছে এবং আত্মবলিদান দিয়েছে যে মানুষগুলি, যুবকগুলি, শিক্ষিত যুবকগুলি এবং অনেক স্কুলের ছাত্র, এখন প্রচুর নিবন্ধ প্রবন্ধ, প্রচুর বই আছে, অনেক কিছু মতামত উঠে আসছে, প্রচুর ছেলে কিন্তু আহত হয়েছে এবং পরে মারাও গেছে। এই ঘটনাটিকে ইউনেস্কো এক বাক্যে 188 দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে নির্ধারণ করেন এবং আজ গোটা বিশ্ব জুড়ে পালন হচ্ছে। এবং আমাদের একটা সৌভাগ্য আছে যে আমরা একই ভাষায় কথা বলি, বাংলা ভাষা। ভাষার তো কোনো ভূগোল হয় না সেই অর্থে। তার একটা ছোট্ট উদাহরণ আছে, আমি যখন তখন গাড়ি নিয়ে ওখানে বেরিয়ে যাই, তো আমি পুজোর ছুটিতে জবলপুর গেছিলাম। তো হিন্দি তো খুব আড়ষ্ট হিন্দি বলি আমি, তো একটা রুটি তরকারি দোকান খুঁজছি, একটি ছেলে বললো কীরকম রুটি না নেবেন আপনি, সে কিন্তু জবলপুরে লোক। মানে আপনি কোথেকে এসছেন? বলে আমার এখানেই পাই। আপনি কি নিরামিষ খুঁজছেন নাকি আমিষ খুঁজছেন? একদম আমার থেকে সুন্দর বাংলাটা, আমি চমকে গেছিলাম। দিয়ে বললো এলেন যখন, এই সময়টা আমাদের এখন ট্যুরিজমটা বন্ধ হয়ে আছে, কারণ জল, মার্বেল লেকের জল অনেক হাই হয়ে গেছে বর্ষার জন্য। তো কালকে হয়তো এগুলো দেখতে পারবেন না, আপনারা অন্য কোথাও একটা জায়গায় যান। বিশুদ্ধ বাংলা, সুন্দর বাংলা, সঙ্গে যারা বসে আছে তারা আমার সঙ্গে বাংলায় কথা বলছে। আর আমার ধারণা ছিল জবলপুর মানে ব্যান্ড পার্টির জায়গা, ওখানে ব্যান্ড পার্টি বিখ্যাত জবলপুরে, মানে বিয়ে বাড়িতে যে ব্যান্ড পার্টিগুলো আসে বা প্রসেশনে যে ব্যান্ড পার্টি হয়। ধারণা পুরো পাল্টে গেল, এত সুন্দর বাংলা বলছে। তার জন্য পায়ে পড়িনি, কিন্তু ভালো লাগলো যে আমি এত খারাপ হিন্দি বলি আর কি সুন্দর বাংলা বলছে সে। যার ফর্মাল ব্যাপারেই আমি এখানে আসতে পেরেছি এই অনুষ্ঠানে, তার জন্য মারাত্মকভাবে কৃতজ্ঞতা জানাই এই কলেজের ভারপ্রাপ্ত সম্মানীয় অধ্যক্ষ এবং আমার স্নেহভাজন ডক্টর চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং শিক্ষক সংসদের সম্পাদক সম্মানীয় ডক্টর প্রিয়াঙ্কা দাস মাইতি মহাশয়কে, এবং যৌথ উদ্যোগ আছে বাংলা বিভাগ, বাংলা বিভাগের সংশ্লিষ্ট সকল অধ্যাপক অধ্যাপিকাকে আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং প্রীতি শুভেচ্ছা, এবং আইকিউএসি কর্ণধার অসিতাঙ্গ বাবু এবং সংশ্লিষ্ট সকল অধ্যাপক সবাই আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং ভালোবাসা নেবে। এই কলেজের সমস্ত অধ্যাপক, শিক্ষাকর্মী এবং বিশেষ করে ছাত্রছাত্রী, তাদের জন্য তো আলাদা ভালোবাসা রইল। তো শিক্ষাকর্মী এবং সংশ্লিষ্ট সকল অধ্যাপকের কাছে আমার এই বার্তাই রইল যে হয়তো ভবিষ্যতে দেখা হতে পারে অন্য কলেজে বা এখানে, সবাই আমার সহকর্মী, অতএব সবাই আমার ভালোবাসার মানুষ। এবার আসি মূল কথায়। আমার যে টাইটেলটা দেওয়া ছিল পরে বলবো, সংযোগ থেকে সংশয়। সংশয় সবসময় সব কিছুতে। দুটো ভাগে ভাগ করেছি এই বিষয়টিকে। একটা হচ্ছে আমি ইতিহাসটা বলবো স্টুডেন্টদের জন্য এবং খুব সংক্ষেপে বলবো, বিরাট ইতিহাস। আমি শুরুতেই বলেছিলাম দুম করে কিছুই হয় না, কোনো কিছুই করতে পারে না, অসম্ভব। একটা তারাও খুঁজতে পারে না দুম করে, তার একটা বিরাট বড় প্রেক্ষাপট থাকে। আসলে এই 52 ঘটনা ঘটছে কিন্তু
দেশ ভাগ হওয়ার অনেক আগে 1946 সালে দৈনিক ইত্তেহাদ পত্রিকা, সেখানে দুদিন 22শে জুন এবং 29শে জুন বাংলা ভাষা বিষয় প্রস্তাব এই শিরোনামে দুটি প্রবন্ধ বের। মারাত্মক কথা বলেছিল সেই প্রবন্ধে। কি বলছে তার নির্যাসটা হচ্ছে এরকম: বাঙালিদের জাতীয়তা বোধ শুধু বাংলা ভাষায় সম্ভব নয়। কথাটা আজও খাঁটি। কেন সম্ভব নয়? ভিন্ন প্রদেশের মানুষ যে ভাষায় কথা বলে বাঙালিরা সেই ভাষায় কথা বলে না। ফলত বাঙালিদের আবশ্যিক হয় হিন্দি, ইংরাজি নয় উর্দু শিখতে হবে। এটা কেমন কেমন লাগছে কিন্তু এই নির্যাসটা। ঠিক তার পরের দিন দৈনিক আজাদ পত্রিকায় ঠিক তার পরের দিন আর একটি নিবন্ধ বেরোল। সে নিবন্ধের শিরোনাম কি? পাকিস্তানের রাষ্ট্র ভাষা বিষয়ে প্রস্তাব। তাতে কি বলা হচ্ছে? তাতে একদম সরকারি বিবৃতি ছাড়া এই কথাগুলো বলা হচ্ছে, পাকিস্তানের রাষ্ট্র ভাষা নির্ণয় করার দিন এসে গেছে। কোটেড, আমি যে বইগুলোতে পড়েছি কোড দেওয়া আছে। পাকিস্তানের রাষ্ট্র ভাষা কি হবে সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। সাল কত? 1946। ভাগ হচ্ছে কবে? 47। এরপর কি একটা ঘটনা ঘটলো? এরপর ঘটনা ঘটছে কি না, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব তার সমস্ত যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু অদ্ভুত রকম ভাবে আসছে, মানে কোটেশন ছাড়া, বিভিন্ন সরকারি বিবৃতি ছাড়া। উনি বলতে চাইছেন মোটামুটি এইরকম একটা কথা যে পাকিস্তানের রাষ্ট্রভাষা আমি উর্দুই করব, মানে উর্দুই হবে, বাংলা কি হবে সেটা পরে দেখা যাবে। এখন আজকের বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান, বুদ্ধিজীবী, লেখক এবং বিশিষ্ট সাংবাদিক গণ মোটামুটি ধরে ফেলেছিলেন যে যে দেশের বাসিন্দা আমরা হতে চলেছি সেই দেশে সংখ্যাগরিষ্ঠ বাঙালি থাকা সত্ত্বেও উর্দুই হয়তো হতে যাচ্ছে রাষ্ট্রভাষা। ফলত বিপদের আঁচ কিন্তু অনেক আগেই পাওয়া গেছে। এবার দেশ ভাগ হতে কিন্তু এখনো দেরি আছে। দেশ ভাগ হলো, জিন্নাহ সাহেব এলেন বাংলাদেশ, এসে যে বক্তব্য রাখলেন তাতে সে আগের বক্তব্যটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। উনি বলছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা সরকারি ভাষা হবে কি না সেটা নির্ভর করছে আসন্ন নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা। ঘোলাটে ব্যাপার হয়ে গেল, ভয়ঙ্কর ঘোলাটে ব্যাপার হয়ে গেল। এই কিন্তু শুরু হলো। অর্থাৎ এই যে মন্তব্য, এই মন্তব্যের ফলে শিক্ষিত যুবক যারা, তারা কিন্তু আসল জিনিসটি বুঝতে পেরে গেল। কি জিনিস? পেটের জিনিস, খাওয়া পড়ার জিনিস। অর্থাৎ একটি ভাষা গোষ্ঠী, বাংলাদেশ একভাষিক দেশ, বাংলা ভাষা, একটি জনগোষ্ঠী যার ভাষা এক, মাতৃভাষা অবশ্যই, তার ওপর নিরস্ত্র কিন্তু নিষ্ঠুর কোনো আক্রমণ যদি ঘটে সেটা হচ্ছে ভাষার উপর আক্রমণ। আমি মাতৃ কনসেপ্টটা বাদ দিয়ে বলছি, কারণ যে ভাষায় শিশু গড়ে ওঠে, যে ভাষাতে সে বিদ্যার্জন করেছে, আমরা ইংরাজি, হিন্দি, অন্যান্য ভাষাকে সরিয়ে রেখে বলছি, যে ভাষায় সে বিদ্যার্জন করেছে তার স্বাভাবিক অধিকার আছে রাষ্ট্রের কাছে চাকরির জন্য, সরকারি দপ্তরে তার যাওয়ার জায়গা রয়েছে ওখানটায়। ফলত পাকিস্তান যদি এই সিদ্ধান্ত নিয়ে এইরকম একটা জায়গায় চলে আসে, এটা সব কর্মহীন করবে একদম। সরকারি কোনো ক্ষেত্রেই ঢুকতে পারবে না বাঙালি, এটা শুধু চাকরি। এছাড়া নির্বাচনে লড়াই আছে, পাকিস্তানের পার্লামেন্ট আছে, এই গল্প অনেকেই জানেন এখানে উপস্থিত অধ্যাপকরা। সেখানে তো চিৎকার করলে তো বুঝতেই পারবে না ভাষা, বাংলা ভাষা, এবং সেটা ঘটলো পরে 1971 পর্যন্ত সে টানলো সেই বিষয়টা। ফলত শিক্ষিত যুবক, বুদ্ধিজীবী, লেখক এবং সাংবাদিকগণ খুব স্পষ্টভাবে এটা বুঝতে পারলো যে আমাদের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ হতে চলেছে, এবং সে আক্রমণটি ভাষা আক্রমণ। এখন
ঠিক এই আগে পরে সময়ের আদমশুমারি 1951 যদি হিসাব না হয়, সেই হিসাবে দেখা যাচ্ছে সমগ্র পাকিস্তান ইনক্লুডিং বালুচিস্তান, অর্থাৎ সমস্ত প্রদেশ পাকিস্তান গোটাটা পূর্ব পশ্চিম মিশিয়ে যে গোটা একটা পাকিস্তান ইনক্লুডিং বালুচিস্তান 1951 আদমশুমারিতে বলছে বাংলা ভাষা ব্যবহার হয় পাকিস্তান জনগোষ্ঠীর মধ্যে 54.6%। প্রথমে 20টা গোল খেয়ে গেল। উর্দু 7.8 7.8, পশতু 6.8, পাঞ্জাবি 28.5, ইংরেজি 1.8। এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিষ্কার গুগল সার্চ করলে দেখে দেবে 1951 আদমশুমারি। ফলত বাঙালিদের কাছে তো খুব স্পষ্ট জায়গা, লড়াইয়ের জায়গা একটা, যে কি করে তুমি আমাকে এটা সরকারি ভাষা করবে না, রাষ্ট্রভাষা করবে না। বুদ্ধিজীবী মহল দাবি তুলল, আমি কিন্তু একটা বিরাট বড় জায়গা ছেড়ে দিচ্ছি এখানটায়, কারণ বলতে গেলে ইতিহাসে চলে যাবে। এই সময় মোহাম্মদ শহীদুল্লাহ থেকে আরম্ভ করে সৈয়দ মুস্তফা আলীর যে প্রবন্ধ নিবন্ধ বেরিয়েছে না, এই বাঙালি কিছু, আমি জাতি সম্প্রদায়ের কথা বলছি না, কিন্তু তথাকথিত বাংলাদেশি কিছু মুসলিম যারা মনে প্রাণে বিশ্বাস করতো যে আরব পারস্য থেকে এসছে, তাদেরকে চপেটাঘাত দিয়েছিলেন এই দুজন পণ্ডিত মানুষ। প্রবন্ধ অ্যাভেলেবেল, কিন্তু পাঠ্য আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। চপেটাঘাত দিয়েছিলেন প্রবন্ধে, বুঝতে পারেননি সবাই সেটা, যে ভাই তুমি কে, তুমি কি পারস্য থেকে এসছো বাংলাদেশে, তুমি জানো তোমার ঠিকুচি করেছি, হয় বৌদ্ধ নয় হিন্দু, তোমরা ভাষা তোমার বাংলা। এই প্রবন্ধ মোহাম্মদ শহীদুল্লাহ এবং সৈয়দ মুস্তফা আলী দুর্দান্তভাবে বুঝিয়ে দিয়েছেন যে তোমার ভাষা বাংলা, তুমি আরব পারস্যের লোক নন, হতেই পারো না। তুমি কি করে উর্দুকে এসে টানছো বাংলাদেশ? একটা শ্রেণী কিন্তু ওটা চেয়েছিল যে উর্দুটাই হোক, উর্দুটাই হোক, আমরা এলিট সমাজে উঠবো। তো ওই বিষয়টা কিন্তু আমি বাদ দিচ্ছি, কিন্তু কারণ ওটা একটা বেশ বড় সড়ো ব্যাপার। ফলত এই বুদ্ধিজীবী লেখক এবং উচ্চশিক্ষিত যে যুবক, তারা কিন্তু স্পষ্ট বুঝতে পারলো যে সংখ্যাগরিষ্ঠ ভাষা গোষ্ঠী হওয়া সত্ত্বেও আমাদেরকে রাষ্ট্রের যে নানান রকম কার্যকলাপ, চাকরি থেকে আরম্ভ করে নির্বাচনে লড়াই, প্রতিবাদ, সমস্ত দপ্তরে যাওয়া, শিক্ষা ব্যবস্থা সমস্ত ভেঙে পড়ে। ফলত চিন্তায় পড়ে গেল শিক্ষিত সম্প্রদায়। বুদ্ধিজীবীরা এই দাবি আবারও তুলল যে ঠিক আছে, উর্দুকে রাষ্ট্রভাষা করা হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সঙ্গে সঙ্গে বাংলাটাকেও রাষ্ট্রভাষা করা হোক। ঘটনা ঘটলো একটা মর্মান্তিক ঘটনা, যার ফলেই হত্যাকাণ্ড। কি ঘটনা ঘটল? সেই সময়কার প্রধানমন্ত্রী খাজা নজিমুদ্দিন 1952 সালে বাংলাদেশে এলেন। এসে আবারও বলছি কোর্ট, বাংলাতে কোর্ট করেছে কথাটা, কি বললেন? শোনো, আমরা পাকিস্তানকে ইসলামী, নট ইসলামী, ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে চলেছি। পরের বাক্যটি মারাত্মক। পরের বাক্যটি বলা হচ্ছে, কোন রকম প্রাদেশিকতা তাকে প্রশ্রয় ও মদত দাতা পাকিস্তান রাষ্ট্রের দুশ্মন হিসাবে গণ্য হবে। এখন প্রাবন্ধিকরা, বিভিন্ন প্রাবন্ধিকের বিভিন্ন প্রবন্ধ বই এই বিষয়টাকে ভালো করে দেখতে গিয়ে দেখা যাচ্ছে সবাই কিন্তু এক কথাই লিখছেন এবং ন্যারেটিভটাও একই কথা। উনি কিন্তু ভুল বলেননি, কারণ সাংবাদিকরা চেপে ধরেছিলেন তারপরে ওনার বক্তব্যের পর খাজা নজিমুদ্দিনকে, যে আপনি কি সব কথা বলছেন? প্রাদেশিকতা মানে আমাদের পাকিস্তান রাষ্ট্রে তো অনেকগুলো প্রদেশ আছে। উনি আবার স্টেটমেন্টটা রিপিট করেন, অর্থাৎ মুখ ফসকে উনি বলেননি, কিন্তু কথাটা ডেলিভারেটলি বলে গেছেন যে প্রাদেশিকতাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া তো হবে না, তাকে দুশ্মন হিসাবে গণ্য করে। কোথায় বলছেন? বাংলাদেশে এসে বলছেন, মানে পূর্ব পাকিস্তানে। এটা একটা প্রদেশ, আর তাদের মূল ইস্যু তখন একমাত্র বাংলা ভাষা, মাতৃভাষা রক্ষার লড়াই শুরু হচ্ছে এর ভেতর। এই কথার পর কলকাতায় প্রথম এবং ঢাকায় একসঙ্গে মিছিল শুরু হয়। আর ঘটনাটি ঘটেছে 29শে জানুয়ারি 1952 সালে। ছাত্র যুবক, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, আর অনেক বইয়ে পড়া যাচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে ছড়িয়ে গেছে। এখন কৃষক যুবক রয়েছে তার মধ্যে, তারাও কিন্তু ঢুকে পড়ছে এর মধ্যে, অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছে তারা। এবং তারা কি করলো? একটা সভা ডাকলো।
সেই সবাই সিদ্ধান্ত হবে কি, যে আইন পরিষদকে আমরা ঘেরাও করব এবং যত রকম যে নীতিহীন যে রাষ্ট্র, যার নিজস্ব কোনো নীতিই নেই, যে 54.6% ভাষা ব্যবহারকারীকে সরিয়ে দিচ্ছে আর 7.8 ভাষা ব্যবহারকারী উর্দু, তাকে রাষ্ট্রভাষা ঘোষণা করছে, উল্টে বলছে প্রাদেশিকতাকে মানব না, আমরা তাহলে কোথায় যাবো? দাস হিসেবে থাকতে হবে, ওদের গোলাম হিসেবে থাকতে হবে। ফলত সেই রাতে একটি সভা হয়, দিনটি হচ্ছে 20শে ফেব্রুয়ারি। সভায় দুই পক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারল না যে আইন পরিষদ ঘেরাও করবো কিনা, এবং সঙ্গে সঙ্গে একটি খবরও চলে এলো তাদের কাছে ওই সভাতে সন্ধ্যাবেলা, যে এই মাত্র পাকিস্তান সরকার বিপদের আঁচ পেয়ে 1 মাস ধরে ঢাকা শহর, পার্টিকুলারলি ঢাকা শহরে 144 ধারা জারি করে দিয়েছে। অর্থাৎ যে সভাটি হচ্ছিল সংগঠনকে বাড়াবার জন্য, নীতিহীন রাষ্ট্রের বিরুদ্ধে, আর ওই নীতির কথা বলা নয়, সরাসরি ঝাঁপিয়ে পড়তে হবে, কি করবো, আইন পরিষদ যাবো কি যাবো না, ঘেরাও করবে কি করবো না। তার মধ্যে এই খবরটি আসাতে চিন্তায় পড়ে গেল এবং সিদ্ধান্ত হলো আজকে আর আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সমস্ত ছাত্র যুবক একসঙ্গে আমতলায় মিশবো, অর্থাৎ ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় মিশবো। ওখানে আমরা ধ্বনি ভোট করে সিদ্ধান্ত নেব যে কি হবে। ঠিক পরের দিন সকাল আনুমানিক 10টা থেকে 10:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে বিখ্যাত আমতলায় জমায়েত হলো। দুই পক্ষের ভোট ফলাফল 11-4, 11টি ভোট পড়ল গণপরিষদ, আইন পরিষদের বিরুদ্ধে ইয়ে করা, মানে ঘেরাও করা, এবং 144 ধারা উপেক্ষা করা। এইটাই ফাইনাল হলো আর কি, সিদ্ধান্ত হলো। এবং শুরু হলো, মিছিল শুরু হলো। মিছিলের প্রথম সংখ্যা ছিল 10 জন, ধীরে ধীরে বার্তা বাড়ল, কিন্তু তাদের এই জানা ছিল না বিশ্ববিদ্যালয় থেকে পা বাড়ালে অপেক্ষা করছে সেই পাকিস্তান সরকারের গুলি, লাঠি, আর অনেক কিছু। ঠিক দুপুর 3টের সময় কোনো আগাম বার্তা ছাড়া গুলি চলতে শুরু করল। অর্থাৎ ফায়ারিং অর্ডার থাকলেও নিয়ম হচ্ছে যারা আসছে তাদেরকে আগে জানিয়ে দেওয়া যে আর কিছু এগুলোই কিন্তু আমরা ফায়ার করবো, এটা কিন্তু মানা হয়নি। সরাসরি গুলি, প্রথম গুলিটি মাথায় লাগে কার? রফিক, ওখানেই লুটিয়ে পড়ে প্রথম শহীদ। এরপর আমরা সবাই জানি বরকত, জব্বর, বিভিন্ন বইয়ে এটাও জানা যাচ্ছে যে সেদিন নাকি আরো অনেক হতাহত হয়েছিল এবং অনেক স্কুল ছাত্র নাকি মারা গেছে। রিসেন্ট কিছু বইগুলো বেরোচ্ছে, অনেক আবার প্রথম শহীদ দ্বিতীয় শহীদ নিয়ে লড়াই আছে, কিন্তু রফিক উদ্দিন প্রথম ওই স্পটেই মারা যায়, বাদ বাকি মেডিকেল কলেজে। ঠিক পরের দিন 22শে ফেব্রুয়ারি, মর্মান্তিক ঘটনার ফলে 22শে ফেব্রুয়ারি 1952 সালে ইলিয়ট ব্রিজের পাশে বড় মাঠে সভা হয়, বিরাট বড় সভা। এই হচ্ছে ইতিহাস। সুতরাং আজকের দিনে তাৎপর্য তার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। এবং সত্যি কথা এটাই যে কোনো একটি ভাষিক গোষ্ঠী সে যতই ডাইলেক্টে ভাগ হোক না কেন, তার উপরে সব থেকে বড় স্বৈরাচারী আক্রমণ হচ্ছে অন্য একটা ভাষা চাপিয়ে দেওয়া। আর এই বিষয়টা আমি সিদ্ধান্ত নিয়েছি সংযোগ থেকে সংশয়, এই সেকেন্ডটা আসছি। এরকম মজার ব্যাপার হবে আমি মনে করি, জানি না কতটা বলতে পারবো। সেটা হচ্ছে ভাষা কিছুই নয়, ভাষা বাঁচে মানুষের মুখে। হয়তো হবে না, হয়তো বাঙালি এখন দেশ বিদেশ চলে গেছে অনেক জায়গায়। বো জাতির বো ভাষা মারা গেছেন সিনিয়র বো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আর কিন্তু নেই ভাষাটি। ওই লাস্ট একজন বেঁচে ছিলেন, সিনিয়র বো নাম ছিল, ওই বো ভাষাটি মারা গেল, শেষ হয়ে গেল। ভাষা কিন্তু বইয়ের পাতায় থাকে না বা খাতায় থাকে না, আমার ধারণা আমি বলছি। স্যার ম্যাডামরা আরো জানবেন, অনেক কিছুই জানবেন। কিন্তু ভাষা বাঁচে একদম মুখের কথা। সে কলকাতা হতে পারে, সে কানলা হতে পারে, কিন্তু সব থেকে ভালো ভাষা দেখা যায় গ্রাম অঞ্চলে, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। নানান রকমের তার ডায়ালেক্ট, নানান রকম অ্যাকসেন্ট, নানান রকম একই শব্দ, খড়কে বিভিন্নভাবে বলছে। অর্থাৎ ভাষার যে জীবন, তার যে প্রাণ, সে মানুষের মুখে আছে। এখন মজার ব্যাপার হলো
মাতৃভাষা, যার যেমন মাতৃভাষা, সেটা আমাদের মনে হয় কখন শিখলাম, কিভাবে শিখলাম, আমরা টেরই পাই না। অনেক অকথা কুকথা যেমন শিখি স্কুলে কলেজে, এটা তো অস্বীকার করা যাবে না, বন্ধু বান্ধবের মাধ্যমে, স্বাভাবিক ব্যাপার। এবং তার এই গবেষণাও আছে, কিন্তু ফেলে দেওয়ার ব্যাপার নেই। ম্যাডাম জানেন যে বিশ্বভারতীতে স্যার রয়েছেন, কাজ করেছেন, আমাদের অগ্রজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রথম কাজ কিন্তু অশ্লীল বাংলা নিয়ে। সুতরাং, এবং আমরা যারা গ্রামে জন্মেছি বড় হয়েছি, তারা তো ওই শুনে শুনেই বড় হয়েছি। মানে একটু যারা নিম্নবিত্ত বা হতদরিদ্র পরিবারে সবসময় ওই ভাষায় কথা বলতেন, তারা বাবা মা ছেলে পুলে সব। এটা কিন্তু ভাষা, ওটাই প্রাণ। তাহলে এই ভাষাটা শিখছি কিভাবে আমরা? এই ভাষাগুলোকে শিখছি কিভাবে? না, মায়ের কাছ থেকে শিখছি। যার জন্য বিদ্যাসাগর মহাশয় কি করেছিলেন? মাতৃশিক্ষার জন্য এত তোড়জোড় করেছিলেন, এত কিছু কর্মকাণ্ড করেছিলেন। সেই মায়ের ভাষা শেখা, মানে শুনে শুনে শেখা, যখন বর্ণে এসে পড়ে, অর্থাৎ অ বা ক খাকে দেখি আমরা, সমস্যা হয় তখন। যা কানে শুনেছি আর যাকে দেখছি দুটো আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ শিশু যখন কাককে কাক বলছে, আবার কোকিলকেও কাক বলে ডাকছে, চারটে পা আছে, একটা লেজ আছে, মানে সবাই গরু, সে কুকুরও গরু, মোষও গরু, মাঝে মাঝে বাবাও গরু হয়ে যায়। আসলে এটা খুব কষ্ট শিশুর পক্ষে, কিন্তু ও আইডেন্টিফাই করতে পারে না। লেজ আছে, চারটে পা আছে, মানে সব গরু, বাবার মতো দুটো পা আছে, গো পা আছে, মানে সবাই বাবা। এটা শিশুদের স্বাভাবিক সমস্যা, কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা। এই পাশে এসে পরে কাক যাকে বলেছিল সে কালো, সে কোকিল নয়, সে বক নয়, বকটা সাদা বলে দিয়েছে মা, অর্থাৎ এটা কাক, অর্থাৎ সব পাখি তার কাছে কাক। বইয়ে যখন ক, তারপরে ওরা জবাব লাগাতে হচ্ছে, আবার একটা কয়ের মতো দেখতে ওই হ্যাঁচকা কলটাকে লাগাতে হচ্ছে। এইটা যখন আসছে, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল, অর্থাৎ সাইনের মধ্যে পড়ে গেল, চিহ্ন। আমি উর্দু করতে পারি না, কারণ ওই চিহ্নগুলো আমি চিনি না। যার জন্য ইউনিভার্সাল একটা কিন্তু চিহ্ন আছে, যেটা সবাই বুঝে, শিশু থেকে বৃদ্ধ, সে গ্রিক ভাষাতেই হোক, বাংলাতে হোক, উর্দুতে হোক, অঞ্চিকিতে হোক, যাতেই হোক, সে ভাষাটা কি? শুধু একটা সাইন। টয়লেটে দুটো, এদিকাটে মহিলার ছবি, এদিকার পুরুষের ছবি, এইটাই সাইন, এটা আদি সাইন। এরকম একটা লেফট টার্ন দেওয়া আছে, মানে গাড়িটা আমার বাঁ দিকে ঘুরবে কিছুক্ষণ পর, ডাব্লিউ এর লেখা আছে, ড্রাইভার জোরে সিটি মেরে দিল, এই হচ্ছে সাইন। এইটা কিন্তু মূল। আমি ওই সাইন যদি বুঝতে না পারি, আমার মাথায় কিছুই নেই, কারণ ওটা ভাষা নয়, কিন্তু ওটা একটা বিরাট বড় ভাষা। নো হর্ন লেখার দরকার নেই, একটা হর্ন, একটা লাল দাগ মেরে দিল, ব্যাস হয়ে গেল। গ্রিকেও আমি বুঝতে পারবো, ওটা হর্ন বাজানো যাবে না। বাঙালিরাও বুঝতে পারবে, আর্মেনিয়ামরা বুঝতে পারবে, জার্মানিরাও বুঝতে পারবে, সবার জন্য এক ভাষা ওটা। তাহলে ভাষা আলটিমেট কিন্তু চিহ্ন, সাইন। তাহলে কয়ের সঙ্গে লাগিয়ে আবার একটা ক লাগালে তবে আমি গাছে বসে সে কাককে এইবার আইডেন্টিফাই করতে পারলাম। এবং পাশে একটা ছবি আঁকা আছে বইয়ে। তাহলে এই কালো, লাল চোখ, এই ঠ্যাং, এর একদম কাক, অন্য পাখিগুলো আলাদা হয়ে যাবে, মানে অল নেগেটিভ আগে আসছে, কিন্তু তারপরে কাক এলো। এটা কোকিল নয়, এটা ঘুঘু নয়, এটা পায়রা নয়, এটা টিয়া নয়, এত নয়, কনফার্ম এই বানানটা কয়াকার ক, এই চিহ্নটা এই পাখিটাকে নির্দিষ্ট করছে। এইবার এত কষ্ট করে তাকে শিখতে হলো, কিন্তু খুব সহজ ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার একটা। এরপরে ধুম করে তার মাথায় চলে এলো একটা বোঝা, এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, আর এক চিহ্ন তার ঘাড়ে এসে চাপলো। এবার যদি সে বাঙালি সন্তান হয়ে মহারাষ্ট্রে বা মধ্যপ্রদেশে থাকে, তার কি হাল বুঝতে পারছো? আমার বাড়িতে ঘটেছে, ভাইজির মেয়ে কারোর সঙ্গে কথা বলতে পারতো না, স্কুলে গিয়ে কাঁদতো শুধু, বাচ্চা, একদম বাচ্চা, সে 3 বছর বয়স। বাধ্য হয়ে তাকে বাড়িতে হিন্দি কথা বলা করিয়েছেন ডাক্তারবাবু, কারণ কষ্ট হচ্ছে, কিছুই বলতে পারছে না, বাংলাও বলতে পারছে না, হিন্দিও বলতে পারছে না, ইংরেজিও বলতে পারছে না, ভাষার সংকটে পড়ে যাচ্ছে সে। ওইটুকু শিশু, তাকে জোর করে করে হিন্দি বলতে পারে এমন একজন কাজের মহিলাকে রাখা হয়েছে, অনর্গল সে হিন্দিতে কথা বলে, ওই করে করে এখন হিন্দি বলছে সে, এবং বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে স্কুলে। এরপর কি হলো, তার মাথায় একটা ইংরেজি চলে এলো, এবং ইউনেস্কো জানাচ্ছে, এটা কিন্তু খুব মজার ব্যাপার থাকছে না, বিশ্বজুড়ে 60% থেকে 67% চাইল্ড মাতৃভাষায় প্রাইমারি থেকে সেকেন্ডারি এডুকেশন পাচ্ছে।
এটা পজিটিভ। এবার বাদ বাকিটা কি হলো তাহলে? চিন্তার জায়গাটা এইটাই, সংশয় তো এইখানটায়। সেখানেও জানাচ্ছে ইউনেস্কো 37 থেকে 40% চাইল্ড মাতৃভাষায় পড়ার সুযোগ পায় না অথবা স্বেচ্ছাকৃত দেওয়া হয় না। এই কিন্তু রিপোর্ট একটা রয়েছে, এবং আমাদের দেশের শতকরা হিসাবটা একদম এরকম, গোটা দেশে কিন্তু ভারতে একদম এরকম 60 থেকে 67% মোটামুটি মাতৃভাষায় পাচ্ছে, আর 40 থেকে 44% হয়ে যাচ্ছে যারা পাচ্ছে না। এই পাচ্ছে না মধ্যে আমাদের বাড়ির লোকও রয়েছে, কিন্তু সবাই রয়েছে, বাঙালিরাও রয়েছে, প্রচুর রয়েছে, যারা সরাসরি ইংলিশ মিডিয়ামে চলে গেল, সেই শিক্ষাটা নিল না, স্বেচ্ছাকৃত বাংলা পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অনেকে আবার হিন্দিও নিচ্ছে, অনেকে হিন্দিও নিচ্ছে। মুশকিলটা কিন্তু অন্য জায়গায় এসে গেল, যেটা খুব চিন্তার বিষয়, যেটা আমি শুরুতেই বলেছিলাম, ভাষা কিন্তু মরে গেল। সেটা হচ্ছে এই বাংলাতে 40টি আদিবাসী ভাষা রয়েছে এবং জনগোষ্ঠী রয়েছে। যেমন যেমন কি কি রয়েছে? লেপচা, ভুটিয়া, সাঁওতাল, মুন্ডা। এই ভাষা গোষ্ঠী বাচ্চারা তার নিজের ভাষায় শিক্ষার্জন করছে মাত্র কত শতাংশ? 1%। এবং এটা সম্ভবত ওই এটা রিপোর্টটা পাওয়া যায়নি কিন্তু খুঁজে, মানে আমি পাইনি খুঁজে কারা সেটা পাচ্ছে। সম্ভবত এটা সাঁওতাল পরিবার, সম্ভবত অলচিকি ভাষা আসার জন্য, সম্ভবত। তাহলে বাদ বাকি আদিবাসী বাচ্চারা কি ভারতীয় নয়? তাদের কি কোনো অধিকারই নেই নিজের ভাষায় একটা কবিতা লিখবে, বা একটু গান গাইবে, বা নিজের ভাষায় একটা বই লিখবে? কারণ ভাষাতাত্ত্বিক মানে ভাষাতত্ত্বের গবেষকরা জানাচ্ছেন যে কোনো বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক, প্রাপ্তবয়স্ক, তার মনের ভাব প্রকাশ করা, কল্পনা শক্তির বিকাশ ঘটানো, বিজ্ঞান চর্চা, সাহিত্য, শিল্প যাই করুক না কেন, তার মাতৃভাষা হচ্ছে একমাত্র মাধ্যম যেটা স্বতঃস্ফূর্তভাবে আসবে। অনুবাদ করে কিন্তু সেই জিনিসটা আসবে না, হতে পারে না কখনো। কারণ সে যেভাবে বেড়ে উঠেছে, যেভাবে সে ভাষা মায়ের কাছ থেকে শিখে বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে মিশেছে, নিজেকে মিশিয়েছে, শুনেছে, আবার দিয়েছে। এই গান প্রতিদানে সে বুঝে গেছে ভাষার বাধা কোথায় আছে, নিজের মাতৃভাষা আমারটা ঠিক কিনা। সে ওইটা বললো কেন, এইভাবে সে অটোমেটিক একটা নিজেকে রেকটিফিকেশন করতে 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 চলে যাচ্ছে। তার শিফটিং হচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজ শিফটিং। তার পক্ষে কি হচ্ছে? ল্যাঙ্গুয়েজ শিফটিংটা হলো না, ফলত তার ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জিংটাও এলো না, ভাষার বাধাটাও এলো না, তাকে ভাষার ট্রান্সফার বা শিফটিংটাও করতে হলো না। কিন্তু সে শিখলো মার্জিত ভাষা কোনটা, সঠিক তথ্য কোনটা। আমি পরীক্ষার খাতায় কি বাংলা লিখবো বা ইংরেজি বা উর্দু লিখবো, যার যার মাতৃভাষা। আমি বন্ধুদের সঙ্গে লেখার সময় আমি কিভাবে লিখবো, এইগুলো কিন্তু অটোমেটিক্যালি শিখতে শিখতে যাচ্ছে, তার আত্মসংস্কার হচ্ছে ভাষাকে। কিন্তু যে শিশু এই অধিকারগুলো পাওয়া যাওয়ার ন্যায্য ছিল, যে সে টোটো ভাষায় পড়বে, সে হিন্দি নেবে না, সে বাংলা নেবে না, তার কোশ্চেন পেপার হওয়া উচিত ওই ছোট ভাষাতে, ওই মুন্ডারি ভাষাতে, সে পেল না। সে ফলত এই 1% আদিবাসী বাচ্চারা, তাদেরকে হয় হিন্দি, নয় বাংলা, অথবা ইংরাজিতে যেতে হচ্ছে। ইংরাজিটা হয়তো খুব কষ্ট কল্পনা হচ্ছে, মোটামুটি হিন্দি বাংলাতে হচ্ছে। রিপোর্ট জানাচ্ছে যে বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে নেপালি ভাষাতে শিফটিং হয়েছে। এবার ল্যাঙ্গুয়েজ শিফটিং মানেই কিন্তু তার সামনে একটা ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জিং আসবে, আসতে বাধ্য। কারণ সে বাড়ি, আমরা যখন বাংলায় বাড়ি বলি, তার নিজস্ব মাতৃভাষা কিন্তু বাড়ি অন্য শব্দ আছে, সে নেপালি ভাষায় অন্য। কি সমস্যা তার পক্ষে, কঠিন কাজ তার পক্ষে, এগুলোকে মিলিয়ে না। আর একটা ভালো উদাহরণ দিচ্ছি, আমার তো সব রকম অভিজ্ঞতা আছে, এরকম অনেকে থাকবে যে গ্রাম, একদম এঁদো গ্রামে জন্ম, চন্দননগরে বড় হয়ে ওঠা, আবার কলকাতাতে পড়াশোনা। একটা জিনিসকে দেখেছি 3 জায়গায় 3 রকম শব্দ ধরছে, একটা জিনিস।
গ্রামে যে ডায়ালেক্ট, মানে রাঢ়ী উপভাষা, বর্ধমান কাটোয়া এলাকা, তার যে ডায়ালেক্ট, তার যে একটা জিনিসকে যে শব্দে ধরে সাধারণ মানুষ, সেটা কিন্তু চন্দননগর ধরছে না, পুরো অন্য একটা শব্দ সেখানে। কলকাতা আবার আলাদা রকম একটা শব্দ ধরছে ওই একটা জিনিসকে। তাহলে একটা বাচ্চা, আমরা তো মাতৃভাষা বাংলায় কথা বলছি, বুঝে নিতে পারছি কিছু একটা, কিন্তু যাদের এইরকম সমস্যা হয়ে যাচ্ছে, শিফট করতে হচ্ছে ভাষা ছোট থেকে, তার তো মাতৃভাষাতে অবমাননা হচ্ছে রীতিমতো, তার পক্ষে সেটা ভয়ঙ্কর কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে, সে প্রকাশ করতে পারছে না অনেক কিছু। সুতরাং মাতৃভাষা শুধু সংযোগ ঘটায় না, কখনো কখনো কিন্তু ভাবিয়ে তুলছে খুব, যে বিরাট সংশয় জায়গা কিন্তু আমাদের সামনে আসছে। আর এটা তো সত্যি যে এখন বাঙালি জাতি শুধুমাত্র বাংলা বা পশ্চিমবঙ্গে আটকে নেই, শিক্ষা অর্জন, চাকরি, সংসার ইত্যাদি গড়ে তুলছে এখনকার জেনারেশন মারাত্মকভাবে বাইরের স্টেটে এবং একদম বাইরের দেশে। সেখানে যে শিশুগুলো জন্মাচ্ছে, অস্ট্রেলিয়া জন্মালো, হাঙ্গেরিতে জন্মালো, জার্মানিতে জন্মালো, জাপানে জন্মালো, তারা কি সত্যি বাংলা ভাষাকে মাতৃভাষা নেবে? এটা কিন্তু একটা প্রশ্ন। পারবে সে? বাড়িতে হয়তো বাবা মা কিছুটা বাংলায় বলে তাকে বাংলাটা ধরাবে, তারপর চৌকাট পেরোলেই তাকে ওই সেই ভাষাতেই কথা বলতে হবে। সুতরাং কিন্তু সংশয় সব দিক দিয়ে, আমাদের ঘরের ভেতরে সংশয় আছে, বাইরের ওই শিশুগুলো যখন বড় হয়ে আবার কলকাতা আসবে বা পশ্চিমবঙ্গে গ্রামে ঢুকবে তার মূল ভিটেতে, তার পক্ষে কিন্তু এই ভাষাকে বোঝা একটা বোঝা হয়ে দাঁড়ায়, মানে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আশা করি আমি শেষ করতে পেরেছি। আর কি বলবো, না না, আমি আসলে সেইভাবে তো কোনো প্রস্তুতি নিইনি, আর কি বলবো, এখানেই রাখি। বাচ্চাগুলো আছে, তোরা বিরক্তই হবে। হ্যাঁ, একদম সেটা বলো। ট্যাবলেট তাহলে এই একাডেমিক আলোচনাটা এখানেই স্টপ করছি, এবার ওই বিষয়টা বলি, ভিডিও করবো না। হ্যাঁ, এবার একটা কথা বলি ম্যাডাম।